নমস্কার বন্ধুরা। অ্যালার্জি একটি অতি জটিল রোগ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই রোগে কিন্তু ভুগে থাকেন। অ্যালার্জি শব্দটি প্রথম ব্যবহার করেন ক্লেমেন্স ভন পিরকুয়েট নামে একজন সায়েন্টিস্ট 1906 সালে। অ্যালার্জি থেকে সামান্য হাঁচি থেকে শুরু করে খাদ্য এবং ওষুধে মারাত্মক বিষক্রিয়া, এমনকি শ্বাসকষ্ট, কারো কারো ক্ষেত্রে মৃত্যু হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি খুব সামান্য অসুবিধা সৃষ্টি করে, আবার কারো ক্ষেত্রে বললাম জীবন নিয়ে টানাটানি হয়। অ্যালার্জি কেন হয়, এ রোগের সর্বাধুনিক চিকিৎসাই বা কি, আজ এই পর্বে আপনাদের বলবো অ্যালার্জির 7 কারণ। নমস্কার, আজ এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। হঠাৎ করে হাঁচি, পরে শ্বাসকষ্ট হলে, অথবা ফুলের গন্ধ নিচ্ছেন, একটু চিংড়ি মাছ খেয়েছেন, ইলিশ মাছ খেয়েছেন, গরুর দুধ খেয়েছেন, বেগুন খেলেই শুরু হলো হাত পা চুলকানো, চাকা চাকা লাল হয়ে আমবাতির মতো বের হওয়া, এগুলি সব যদি থাকে এই লক্ষণগুলো, তাতে ধরে নিতে হবে আপনার অ্যালার্জি আছে। এবার বলি অ্যালার্জিটা কি, কেন হয় এবং কিভাবে এটা এড়ানো যায়। প্রত্যেক মানুষের শরীরে আমাদের এক একটি রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এই ইমিউন সিস্টেমে যদি একটা গোলযোগ দেখা দেয়, তখনই অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। আমাদের শরীরে যে ইমিউনোজেনেটিক চ্যালেঞ্জ, তার বহিঃপ্রকাশটা ঘটে এই অ্যালার্জির মাধ্যমে। মানে শরীর জানান দিচ্ছে তোমার শরীর ফরেন পার্টিকেল, ফরেন বডির বিরুদ্ধে লড়ছে। এবার আসছে অ্যালার্জি। আমাদের শরীর সবসময় ক্ষতিকারক বস্তু, যেমন ধরুন কোনো প্যারাসাইট, ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোর সাথে লড়বে, এরকম একটা ডিফেন্সিভ মেকানিজম শরীরের মধ্যে আছে। শরীরের নিজের এই প্রচেষ্টাকে বলা হয় ইমিউনিটি। কিন্তু কখনো কখনো আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয়, আপাত দৃষ্টিতে সেরকম ক্ষতিকর নয়, এমন অনেক বস্তুকেও ক্ষতিকর ভেবে নেয় এবং তাকে প্রতিরোধের চেষ্টা করে। এবং শরীরের এই যে সব বস্তুর প্রতি শরীরের অস্বাভাবিক যে প্রতিক্রিয়া, এর ফলে একটা হিস্টামিন, কতগুলো মলিকুল আছে, ব্র্যাডিকাইনিন, এগুলো রিলিজ হয় এবং দেখবেন আমবাতের মতো চাকা চাকা হচ্ছে, শরীরের কোনো অংশ ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অ্যালার্জি যে সৃষ্টি করছে বাইরের যে বস্তু, এগুলোকে বলা হয় অ্যালার্জি উৎপাদক বা অ্যালার্জেন। অ্যালার্জি জনিত প্রধান সমস্যা এবার আপনাদের বলি। প্রধান সমস্যাগুলো কি? অ্যালার্জি জনিত সর্দি কাশি। এখন দেখবেন সারা বছরই বাচ্চা বড়দের একটা নাক ফ্যাচ ফ্যাচ করে টানছে, গলা খুসখুস করে কাশছে, একটা অ্যালার্জিক রাইনাইটিসের ভাব থাকে। এর উপসর্গ কি? অনবরত হাঁচছে, নাক চুলকাচ্ছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, রাত্রেবেলা শুলে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এ দেখবেন লেগে আছে অনেক অনেক আশেপাশের লোকজনকে, আপনারা এগুলো পাবেন। এবার অ্যালার্জি যে নাক দিয়ে অনবরত জল গড়াচ্ছে, নাক চুলকাচ্ছে, এগুলো রাইনাইটিস দু ধরনের হয়। সাধারণত এক সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, এটি বছরের কোন একটা নির্দিষ্ট সময়, ধরুন শীতকালের সময় বা শীত বিদায়ের সময়, এটাকে বলে মানে একটা নির্দিষ্ট সময় একটা সিজনাল রাইনাইটিস। আর আরেক 2 নম্বর হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। এটা সারা বছর ধরে থাকে, সারা বছর ধরেই দেখবেন কারো গলা খুসখুস করছে, নাক চুলকাচ্ছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবার আর একটু ভেঙে বলি অ্যালার্জির লক্ষণ এবং উপসর্গগুলি। সিজনাল অ্যালার্জিক যে রাইনাইটিস, যেটা প্রথম ক্যাটাগরিটা বললাম, এই সারাক্ষণ একটা বছরের নির্দিষ্ট সময়ে নাকে হাঁচি হওয়া, জল কাটা, কাশিতে ভোগা, এগুলো, এদের ক্ষেত্রে ঘন ঘন একটা সর্দি কাশি হাঁচির একটা ব্যাপার থাকবে, নাক দিয়ে একটা জল পড়ার একটা এপিসোড থাকতে পারে। মাঝে মাঝে দেখবেন নাকের ভেতরে টার্বিনেটস গুলো ফুলে গিয়ে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, রাতে শুলে যেন আর নিঃশ্বাস নিতে পারছে না, হাঁসফাঁস হাঁসফাঁস করছে, মুখে কোনো ড্রপ দিচ্ছে তবে নাক খুলছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর কি কি উপসর্গ থাকে যেতে আমরা বুঝতে পারবো অ্যালার্জিটা? চোখ দিয়ে জল গড়াচ্ছে, চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে জল গড়াচ্ছে, এই একটা উপসর্গ অনেক সময় থাকে। এবার আসছি পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো কি কি। এটা বলেছিলাম এটা সারা বছর সব সিজনে থাকে। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গগুলো হলো যে আপনার সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের তো লক্ষণগুলো থাকবেই, সাথে এক্ষেত্রে উপসর্গগুলো আরো একটু তীব্রতর বা তীব্র, অতটা না হলেও তীব্রতা কম এবং স্থায়িত্বকালটা বেশি। মানে সিজনাল সময় হট করে র্যাপিড বাই র্যাপিড কমে এরকম না, তীব্রতাটা কম কিন্তু স্থায়িত্বকাল সারা বছর ধরে ভুগছে। এগুলোতে কি হয়? অ্যাজমা বা হাঁপানি, একটু ড্যাম ওয়েদার হলো, একটু কিছু হলো হাঁপানি হচ্ছে, একটু ধুলো ময়লা গেল কাশছে,
হ্যাঁ, ঘন 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 একটা ড্রাই কাফ, কাশির সাথে কিন্তু কিছু উঠছে না, হ্যাঁ, এবং কাশি যখন কাশছে একটা বাঁশির মতো বুকের শব্দ হচ্ছে, বুকে যেন একটা কাঁচতে কাঁচতে হাঁপ লেগে যাচ্ছে, চাপ লেগে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন কিছুদিন ভালো থাকছে, কিছুদিন ঠান্ডা লাগছে, কিছুদিন ভালো থাকছে, কিছুদিন ঠান্ডা লাগছে। এগুলো সব কিন্তু হিডেন অ্যালার্জিরই বহিঃপ্রকাশ। অ্যাজমা যে রোগ, এটাও কিন্তু একটা অ্যালার্জির প্রধান উপসর্গ। কি, বুকের ভেতরে দেখবেন আমরা শুনি রঙ্কিয়াল সাউন্ড হয়, সাঁই 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 বাঁশির মতো আওয়াজ। শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে খুব কষ্ট হয় অ্যাজমা রোগীদের। মানে দেখবেন শুয়ে তো থাকতেই পারে না, উঠে এরকম সামনে ঝুঁকে বসে শ্বাস নেওয়া, একটা ব্রিদিং ট্রাবলস, ব্রিদিং জানলা দরজা খুলে দিলে যেন একটু ভালো হয় এরকম। হ্যাঁ, ফুসফুস মানে ডিপ ব্রিদিং, মন একদম প্রাণ ভরে শ্বাসটা খুব র্যাপিড এবং শ্যালো ব্রিদিং হচ্ছে। ঘন ঘন কাশি, এই উঠলো অ্যান্টিবায়োটিক এক দফা খেয়ে 5-7 দিন যেতে আবার কাশি, আবার ঠান্ডা লেগে যাওয়া, এই একটা সাইকেল চলতেই থাকে। বুকে সবসময় যেন একটা সিঁড়ি দিয়ে ভেঙে উঠছে, একটু দৌড়ে হাঁটছে, একটু যেন দম বন্ধ কাটা, শ্বাস আটকে যাওয়ার মতো ব্যাপার। রাতে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে হট করে নাক বন্ধ হয়ে গেল, হট করে কাশি আরম্ভ হলো, উঠে বসে গেল। আর কি, আর্টিকেরিয়া, আমবাত, সারা গায়ে দেখবেন চাকা 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 চাকা, কোনো কারণ ছাড়াই ফুলে গেল। আজকে মনে হচ্ছে মসুর ডাল খেয়েছে, চুলকানো আরম্ভ হয়ে গেল, একটু চিকেন খেয়েছে, একটু চিংড়ি খেয়েছে, একটু বেগুন খেয়েছে, সাংঘাতিক ব্যাপার। ত্বকে লালচে লালচে দাগ, গোটা গোটা ভীষণ চুলকায়, ত্বকের গভীর স্তরে হাত পা ফুলে যেতে পারে, অনেক সময় ঠোঁট টোট অনেকের ফুলে যায়। হ্যাঁ, আর্টিকেরিয়ার ফলে যে মানে যেটা ফোলাটা সৃষ্টি হয় সেটা কয়েক ঘন্টাও থাকতে পারে, আবার কয়েক আধ ঘন্টা 1 ঘন্টা পরে মিলিয়েও যেতে পারে। কখনো বারবার রিপিটেড আমরা অনেক পেশেন্ট পাই, ডাক্তারবাবু কেন হচ্ছে, কি হচ্ছে, অ্যালার্জি টেস্ট করি, সব টেস্ট করেছি, যে খাবারগুলোতে ধরা পড়েছে সেগুলো বাদ দিয়েছি, তাও যাচ্ছে না। এটি যে কোনো বয়সে হতে পারে, এবং স্বল্পস্থায়ী আর্টিকেরিয়া সাধারণত বাচ্চাদের মধ্যে, আর দীর্ঘস্থায়ী লং স্কিনের ডিজিজ ছাড়াও এই আর্টিকেরিয়া বড়দের মধ্যে সাধারণত দেখা যায়। এবার স্পর্শজনিত যে কতগুলো অ্যালার্জিক রাইনাইটিস হয়, মানে সরি অ্যালার্জিক কতগুলো ডিজিজ হয় স্কিনের, এগুলো স্কিনের। এবার চামড়া দেখবেন কোনো কোনো জায়গায় শুকনো হয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, ছোট 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 দানার মতো উঠছে, হ্যাঁ, এবং ওগুলো ভেঙে দিলে একটু রস গড়াচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এগুলো সাধারণত ত্বকের মধ্যে কোনো অ্যালার্জেনের সংস্পর্শে ঘটা বা কন্ট্যাক্ট, এটাকে বলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এই উপসর্গ, এর উপসর্গগুলো কি, এগুলো সাধারণত ত্বকে হয়, ত্বকে ছোট ছোট ফোস্কার মতো একটা ব্যাপার ঘটে, এবং এগুলো দেখবেন অনেক সময় চারপাশে জলপূর্ণ থলির মতো থাকে, ওগুলো ভেঙে যায়, চুয়ে 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 একটা রস মতো কষ মতো গোড়াচ্ছে, মাঝখানটা দেখবেন প্লেন, চারপাশে একটা এরিডিদেমা মতো লাল রঙের মতো হয়েছে। অনেক সময় ত্বকের বহিঃস্তর থেকে উঠে যায়, অনেকে সোরাইসিসের সাথে অ্যালার্জিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস গুলিয়ে যায় ভীষণ, আমাদের ত্বক একটা লালচে ভাব হয়ে যায়, ভীষণ চুলকায়, অনেকে দেখবেন ভীষণ চুলকাচ্ছে, বিশেষ করে বাটাক, পাছার দিকে, দেখবেন পিঠের দিকে অনবরত চামড়া ফেটে ফেটে একটা একটা মানে একটা উপরে একটা স্কেলিয়েশন, একটা মাছের আঁশের মতো বেঁধে থাকে, এই একটা হতে পারে। আরেকটা হয় স্কিনে একজিমা। এই একজিমা গুলো কিন্তু আমরা সাধারণত বংশগত বা একটা ফ্যামিলিয়াল একটা ডার্মাটাইটিস বা চামড়া রোগ বলে ধরে নিই। এক্ষেত্রে কি হয়, ত্বকের যে ওপরের অংশটা একটা শুষ্ক ড্রাই মতো হয়ে যায়, খুব চুলকায়, চুলকালে আস্তে আস্তে মতো ইয়ে ওঠে, সাদা মামড়ি ওঠে, একটা লালচে হয়, এবং খোঁচানোর ফলে যত খুঁজবেন তত ত্বক আরো বেশি পুরো হয়ে যায়, এবং এটা বারবার, এবং যদি সেখানে সেকেন্ডারি এই স্ক্র্যাচিং অনবরত চুলকাচ্ছেন, যদি সেকেন্ডারি কোনো ইনফেকশন হয় তখন সেখান থেকে ছুঁয়ে ছুঁয়ে জল বেরোয়, সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে, ফোড়া বয়েলস এগুলো হতে পারে। বাচ্চাদের বড়দেরও এগুলো কিন্তু সমানভাবে দেখা যায়। এবার অ্যালার্জিক কনজাংটিভাইটিস, মানে অ্যালার্জি শরীরে কোথায় না হয়, কোথায় না ভোগান্তি হয়, সাধারণত চোখে হয়, চোখ চুলকোয়, কোনো কারণ নেই, চোখে কিছু পড়েনি, চোখ চুলকাচ্ছে, চোখ কুকচায়, চোখ লাল, কনজাংটিভা লাল হয়ে যাচ্ছে। এবার আসি খাওয়ার অ্যালার্জি। উপসর্গ কি, কোনো একটা দেখবেন বিশেষ কিছু একটা খেলো, পেটে হঠাৎ ব্যথা, তার আগে আধ ঘন্টা আগেও ঠিক ছিল, খাওয়াটার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আরম্ভ হলো বমি বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, হ্যাঁ, চিংড়ি টিংড়ি খেলো, সারা গায়ে একদম লাল চাকা চাকা হয়ে গেল, বেগুন খেলো, ডিম খেলো, মুখে ঠোঁট ঠোঁট ফুলে একার অবস্থা। রুগী থেকে এক্ষেত্রে রুগী নিজেই এটা আইডেন্টিফাই করতে পারে যেটা কি থেকে হচ্ছে। এরপর আসে লাস্ট কিছু ড্রাগসের পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকের নরফ্লক্সাসিন, কুইনোলোনস, মেট্রোনিডাজোল, অনেকের প্যারাসিটামল, জল কমানোর সময় প্যারাসিটামলকে অ্যালার্জি হয়, এগুলো খুবই মারাত্মক, এবং অনেক অ্যান্টিবায়োটিকের ইয়েতে রিয়াকশনে প্রাণহানিও হতে পারে শরীরে সঙ্গে সঙ্গে, এবং সেটা খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে একটা অ্যানাফাইলেটিক রিয়াকশন হয়, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস না নিতে পারা, ছটপট ছটপট করতে পারা, শ্যালো ব্রিদিং হতে পারে, রুগী ফেইন্ট হয়ে যেতে পারে, মূর্ছা যেতে পারে, হ্যাঁ, বিপি প্রেশার ফল করে যেতে পারে, পালসটা ইরেগুলার হয়ে যেতে পারে। এটাকে আমরা সাধারণত শকে বলে, রক্তচাপ প্রেশার কমে গিয়ে রুগী ছকে চলে যেতে পারে, এটাকে আমরা বলি কোনো ড্রাগ রিলেটেড অ্যানাফাইলেটিক রিয়াকশন।
সাধারণত প্রশিক্ষিত ডাক্তার ছাড়া এই অ্যানাফাইলাইসিস বোঝা এবং সামলানো ভীষণ বিপদ, এবং অনেক ক্ষেত্রে রোগীর প্রাণহানিও হয়। আগে পেনিসিলিন টেনিসিলিন দেওয়া হতো, সালফার ড্রাগ দেওয়া হতো, সেগুলো থেকে অনেক যে বললাম প্যারাসিটামল আছে, অনেকের মেট্রোনিডাজোল আছে, অনেকের কুইনোলোন ইয়েতে থাকে। এইবার সাধারণ যে জিনিসগুলো থেকে, আমাদের ঘরের সাধারণ জিনিসগুলো থেকে যে অ্যালার্জি তৈরি হয়, এক মাইটস, মোল্ড, হ্যাঁ, ফুলের পরাগরেণু, ঠান্ডা হাওয়া, খাদ্যদ্রব্য, ঘরের ধুলো ময়লা, কোনো বাড়িতে জীবজন্তু পুষেছেন, কুকুর পুষেছেন, বিড়াল পুষেছেন, তার পশম, চুল, পোকা মাকড়, হ্যাঁ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, কসমেটিক্স, উগ্র সুগন্ধি, তীব্র দুর্গন্ধ, এগুলো থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। অতএব অ্যালার্জি শব্দটা 3 অক্ষরের লোক, জটিলতা কিন্তু অনেকটা গুরুতর। মানে সামলানো, আমরা রীতিমতো ভয় পাই রোগটাকে, সামলানো এতটাই আমাদের পক্ষে মুশকিল হয়ে যায়। এবার কি করে ধরবো? কিছু বিশেষ রক্ত পরীক্ষা আছে। রক্তের ইওসিনোফিল কাউন্ট আমরা দেখি, সাধারণত 1 থেকে 6 এর মধ্যে থাকে, বেশি হলে আমরা কৃমিজনিত কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। সেরাম আইজি, এটা একটা ইমিউনোগ্লোবিন মার্কার, সাধারণত অ্যালার্জি থাকলে অ্যাডাল্ট ইমিউনোগ্লোবিন 150-র নিচে থাকে, ইন্টারন্যাশনাল লিমিট, এটার ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি। এছাড়া যখন অ্যালার্জি ডিটেক্ট হয়ে গেল, আমরা স্কিন প্রিক, মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে, অ্যালার্জেন দিয়ে রোগীকে ছুঁচের মাধ্যমে ফুটিয়ে ফুটিয়ে পরীক্ষা করে দেওয়া হয়, এবং ইনডিউরেশন, তার লালটা কত দূর অবধি যাচ্ছে দেখা হয়, এবং তাতেও ধরা পড়ে যে রোগীর কোন জিনিসে অ্যালার্জিটা বেশি আছে। এবং স্পেসিফিক, তখন স্পেসিফিক আইজি টেস্ট করে ধরতে হয় যে অ্যালার্জিটা কি থেকে হচ্ছে, কি করলে সারবে। এবং আমরা অনেক ক্ষেত্রে একটা অ্যালার্জেন টেস্ট করা হয়, এই খাবার থেকে হচ্ছে, এই ধরুন সোনার আংটি থেকে হচ্ছে, ঘড়ির ডায়াল, ঘড়ির স্ট্র্যাপ থেকে হচ্ছে, এই ফ্যাব্রিক জামা কাপড় থেকে হচ্ছে, অর্থাৎ কি থেকে হচ্ছে। এছাড়া বুকের এক্সরে করে অনেক সময় হাঁপানি টাপানি হচ্ছে কিনা সেটা আমরা ধরতে পারি। স্পাইরোমেট্রি, ফুসফুসের ক্ষমতা, একটা যন্ত্রের মধ্যে ফু দিয়ে দেখা হয় রুগী কতটাকা সেটা এলিভেট করতে পারছে। স্পাইরোমেট্রিতে দেখা হয় যে অ্যালার্জিজনিত হাঁপানির দিকে রুগী চলে গেছে কিনা। হ্যাঁ, এছাড়া আরো বিশেষ কিছু টেস্ট আছে যেগুলো করে আমরা ধরতে পারি। চিকিৎসা প্রথমেই হচ্ছে যে টেস্টটা আমরা করে ধরেছি, অ্যালার্জেন টেস্ট। এই অ্যালার্জেন গুলো, মানে আমরা তো ধরেছি একটা শীট দেয় ওরা, আপনার মসুর ডাল অ্যালার্জি, কলা অ্যালার্জি, বাদামি অ্যালার্জি, আপনার এই খাবার অ্যালার্জি, চিংড়ি মাছ অ্যালার্জি, ডিম অ্যালার্জি, সেই কারণ খুঁজে এবং সেটা পরিহার করা ফার্স্ট, এটা ফার্স্ট ট্রিটমেন্ট, এবং অনেক ক্ষেত্রে শুধু এটাতেই নিয়ন্ত্রণ করা হয় যায়। দ্বিতীয় হচ্ছে ওষুধ, এটা ডাক্তারদের জন্য রিজার্ভ থাক, এটা আমরা অ্যান্টিস্ট্যামিক, আপনার সেট্রিজিন, লোরাটোডিন এসব দেওয়া হয়, এখন মন্টিলুকাস সোডিয়াম আমরা দিয়ে থাকি। অনেক সময় ইমিউনোথেরাপি করা হয়, ইমিউনোথেরাপি গুলো আরো জটিল তত্ত্ব, এত আপনাদের এটা না জানলেও চলবে, এটা সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু সাধারণ যে অ্যালার্জি গুলো, অ্যালার্জেন পরিহার, অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ খাওয়া, ইন্টারলিউকিন ব্লকার জাতীয় ওষুধ খাওয়া, এতে 90% কমিয়ে রাখা হয়। অতিরিক্ত ইমিউনোগ্লোবিন থেরাপিটা আমি বললাম না, অতিরিক্ত প্রাণ নিয়ে টানাটানি, শ্বাসকষ্ট হচ্ছে, রোগী মরে যাবে, চুলকানো, রাতে ঘুমোতে পারছে না, থাকতে পারছে না, তখন কর্টিকোস্টেরয়েড ইনজেকশন বা ট্যাবলেট দেওয়া হয়। হ্যাঁ, প্রেডনিসোলন বা ডেক্সামেথাজোন বা মিথাইল প্রেডনিসোলন ইনজেকশন বা ট্যাবলেট দেওয়া হয়। তবে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুব সাংঘাতিক, প্রশিক্ষিত ডাক্তারের তত্ত্বাবধানে না থেকে এই সমস্ত ওষুধ খাওয়া একদমই ঠিক নয়। হ্যাঁ, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই কর্টিকোস্টেরয়েড থেরাপিকে টার্মিনাল হিসেবে, মানে যখন আর উপায় নেই, রুগী বাঁচাতে হবে, সেই ক্ষেত্রে রিজার্ভের জন্য রাখা আছে। তবে যেটা ব্যাপার হচ্ছে, আগে ধারণা করা হতো অ্যালার্জি একবার হলে সারা জীবন ভুগবেন, সারবে না, কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থার অসম্ভব উন্নতি হয়েছে। তাই প্রথম দিকে যদি ধরা যায়, এই রকম অ্যালার্জেন টেস্ট, বিভিন্ন ওষুধপত্র, এগুলো করে রুগীকে কিন্তু এখন আমরা অনেকটা ভালো রাখতে পারছি, এবং মানে রুগী প্রায় সিমটম ফ্রি, রুগী প্রায় নর্মাল থাকে। অতএব আপনাদের ডিপ্রেসড হয়ে যাওয়ার, ভেঙে পড়ার কিছু নেই। রোগটা আপাত নিরীহ, কিন্তু জটিল থেকে জটিলতর, এবং সারাতে আমরা হিমশিম খাই। স্পেশালিস্ট বলুন, ডার্মাটোলজিস্ট বলুন, জেনারেল ডাক্তার বলুন, মানে রোগটা হিমশিম খায়। অতএব আশা করি এই পর্বে আপনাদের অ্যালার্জি, কি থেকে অ্যালার্জি হতে পারে, কি করবেন কি করবেন না, আর লং টার্ম ওষুধ, এটা কিন্তু জ্বর দিকে সেটা 5-7 দিন থেকে সারবে না, লং টার্ম কিন্তু ওষুধ খেতে হয়। অনেক সময় কৃমি থেকে অ্যালার্জি হয়, কৃমি থেকে কৃমির লার্ভা গলার মধ্যে গিয়ে একটা লোফ্রাস সিনড্রোম মতো হয়, ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়, আমরা তখন জাস্ট কৃমির ওষুধ খাওয়ালে অ্যালার্জি কমে যায়। যে অনেক তথ্য আরো রইল, মানে সংক্ষিপ্ত অবকাশে এটা আপনাদের বুঝিয়ে বললাম। এইরকম আরো ইনফরমেটিভ অনেক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন, আর আমাদের পাশে থাকুন। নমস্কার।